আসসালামু আলাইকুম সবাইকে প্রিলি প্রস্তুত মাস্টার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আহ বরাবরের মতো আজকে হচ্ছে ডেটা কমিউনিকেশনের 3 নাম্বার পার্ট নিয়ে কথা বলবো। আজকের টপিকসটা আসলে হচ্ছে আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। অ্যাট দ্য সেম টাইম এই টপিকসটা থেকে রিটেনের প্রশ্ন আসে। সো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সকল প্রযুক্তি ব্যবহার করি, যে ওয়াইফাই এর কথা আমরা বলি, বা ব্লুটুথের কথা বলি, বা ওয়াইম্যাক্স এর কথা বলি, বা জিআইএস বা জিপিএস এর কথা বলি। সো প্রত্যেকটা ব্যাপার নিয়ে আজকের ক্লাসে কথা হবে। যেই পার্টগুলো মুখস্থ সেই পার্টগুলো একটু টুকে রাখতে হবে, এট দ্য সেম টাইম যে ব্যাপারটা বুঝতে হবে সে ব্যাপারটা ভালো করে বুঝে নেওয়া লাগবে। সো আশা করি যেই ক্লাসটা আপনারা এখন আমার সাথে করবেন, খুব মনোযোগ দিয়ে করবেন, নোট করে করবেন যেন সময়টা কাজে লাগে, ঠিক আছে? সো দেরি না করে আমরা হচ্ছে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। সো আমরা যদি ক্লাসের আজকে যে টপিকস গুলো পড়বো সেই টপিকস গুলো একটু দেখতে যাই, সেক্ষেত্রে হচ্ছে তিনটা মেজর টপিকস আছে। একটা হচ্ছে কি ব্লুটুথ, দেন হচ্ছে ওয়াইফাই, আর হচ্ছে ওয়াইমেক্স। সো যদি আমরা একটু প্রিভিয়াস ইয়ারের দিকে তাকাই, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বিশ্লেষণ করতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 35তম বিসিএস এর পরে, মানে 35তম থেকেই তো 200 নম্বরের পরীক্ষা শুরু, প্রিলিমিনারি পরীক্ষা। সো আপনি দেখেন 41তম তো এসেছে, 43তম, 44তম, 37, 36, 36তম। তার মানে বোঝা যাচ্ছে সাম্প্রতিক সময় কিন্তু এই টপিকসটা আপনার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনার কনসেপ্ট ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু জিআইএস বা জিপিএস নিয়ে যে আমরা পড়াশোনা করবো সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সো বোঝাই যাচ্ছে আজকের ক্লাসটা আপনার প্রিলিমিনারি পরীক্ষার কিন্তু একটা বড় নাম্বার ক্যারি করার জায়গা হতে পারে। সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা ইনশাল্লাহ করবো। সো প্রথমত হচ্ছে আমরা যে এই যে ওয়াইফাই বা ওয়াইম্যাক্স বা ব্লুটুথের কথা বলছি, এই তিনটে বেসিক্যালি হটস্পটের মধ্যে পড়ে। সো এখন প্রশ্ন আসতে পারে হটস্পট ব্যাপারটা আসলে কি। হটস্পট বলতে বোঝায় কি, একটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক, অর্থাৎ কি ওয়্যারলেস মানে কি তারবিহীন নেটওয়ার্ক। অর্থাৎ হটস্পট বলতে আমরা কি বুঝবো, ওয়্যারলেস নেটওয়ার্ক, যেটা কি একটা তারবিহীন মাধ্যম, যা মোবাইল, কম্পিউটার ও ডিভাইস যেমন স্মার্টফোন বা ট্যাব বা নোটবুক ইত্যাদিতে ইন্টারনেট সংযোগে সরবরাহ করে। অর্থাৎ একটু খেয়াল করে দেখেন, আমরা বাসায় দেখেন একদিন ওয়াইফাই না থাকলে আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাই, পাগল হয়ে যাই। সো এই হটস্পটটা বেসিক্যালি কি করে, সে হচ্ছে যে আমাদের যে স্মার্টফোন বা স্মার্ট ডিভাইস বা আমরা যে ল্যাপটপ ইউজ করি, সেই ল্যাপটপ ইউজ ইউজ করার মধ্যে কি সে ইন্টারনেটের কানেকশনটা কি সরবরাহ করে। আর এটাকে একটা ওয়্যারলেস মাধ্যম। সাধারণত হটস্পটকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি ব্লুটুথ, একটা হচ্ছে ওয়াইফাই, একটা হচ্ছে ওয়াইমেক্স। আমরা এই তিনটা ব্যাপার নিয়ে, তিনটা টপিকস নিয়ে সামনে ইন ডিটেলস পড়াশোনা করবো ইনশাল্লাহ। তো এই স্লাইড থেকে আপনাকে যে ব্যাপারটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে যে হটস্পট হচ্ছে যে এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক বা তারবিহীন যোগাযোগ ব্যবস্থা। সে হচ্ছে আমাদের বিভিন্ন যে স্মার্ট ডিভাইস আছে, যেখানে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়, সে সকল যন্ত্রের মধ্যে কি ইন্টারনেট সংযোগ সরবরাহ করে থাকে। সো আশা করি হটস্পট কি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। দেন যদি প্রশ্ন আপনাকে করে যে হটস্পট কত প্রকার বা কয়টা হটস্পট প্রযুক্তি আছে, উত্তরটা খুব সহজ, তিনটি: ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। আমরা এবার পরবর্তী একটু দেখি, এই টাইপ মানে এই যে স্লাইডটা পড়লাম সেই স্লাইডটা থেকে আমরা সম্ভাব্য প্রশ্নগুলো উত্তর করতে পারি কিনা। প্রথম যে প্রশ্ন, বর্তমানে জনপ্রিয় হটস্পট প্রযুক্তি কয়টি? আমরা একটু আগে পড়ে আসলাম বর্তমানে জনপ্রিয় যে হটস্পট প্রযুক্তি সেগুলো তিনটি, একটা হচ্ছে কি ব্লুটুথ, ওয়াইফাই, আর হচ্ছে ওয়াইম্যাক্স। কোনটি হটস্পট প্রযুক্তি নয়? ব্লুটুথ এটা প্রযুক্তি, ওয়াইম্যাক্স প্রযুক্তি, ওয়াইফাই প্রযুক্তি, কিন্তু ইনফ্রারেড কিন্তু কোনো প্রযুক্তি না, ঠিক আছে? এটা হচ্ছে একটা আনগাইডেড মিডিয়া। আচ্ছা, তার উত্তর কি হবে? ইনফ্রারেড। হটস্পট কি নিরাপত্তা ব্যবস্থা? না। তারবিহীন নেটওয়ার্ক, তারবিহীন নেটওয়ার্ক, ঠিক আছে। সো আমরা মোটামুটি প্রথম যে স্লাইডটা ছিল সেই স্লাইডটা শেষ করে এখান থেকে সম্ভাব্য কি ধরনের প্রশ্ন আসতে পারতো সেগুলো কিন্তু সলভ করে ফেলেছি। আমরা এখন পরবর্তী টপিকস নিয়ে কথা বলবো। সো এখন আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লুটুথ, অর্থাৎ হটস্পট যে প্রযুক্তি আমরা পড়লাম সেই প্রযুক্তির যে প্রথম পার্টটা ছিল ব্লুটুথ, সেই ব্লুটুথ নিয়ে আমরা কথা বলবো। ব্লুটুথের ব্যবহারটা কিন্তু আগে অনেক বেশি ছিল, যখন আসলে ওয়াইফাই বা ওয়াইম্যাক্সটা অনেক বড় পরিসরে ছিল না, তখন হচ্ছে আমরা কি করতাম, আমরা দেখা যেত দুইটা মোবাইলকে কানেক্ট করার চেষ্টা করতাম ব্লুটুথের মাধ্যমে, অর্থাৎ পেয়ার ডিভাইসের মাধ্যমে, অর্থাৎ ডিভাইস পেয়ার করার মাধ্যমে কি আমরা হচ্ছে দুইটা ফোনের কানেকশনের মাধ্যমে কি তথ্য, সেটা অডিও হইতে পারে, ভিডিও ফাইল হইতে পারে, কিংবা ইমেজ হতে পারে, সেগুলোকে এক্সচেঞ্জ করতাম। সো একটু কিছু মানে বেসিক কিছু ইনফরমেশন একটু জেনে নেওয়ার চেষ্টা করি আগে, তারপরে আরেকটু কথাবার্তা বলবো। এটার মানে মানে সংগঠনটা যে পিকোনেট কি, স্ক্যাটারনেট কি, সো সেগুলো নিয়ে একটু কথা বলবো। সো ব্লুটুথের যে আবিষ্কার সেটা হচ্ছে এরিকসন যে কোম্পানি আছে, সেই এরিকসন কোম্পানি হচ্ছে
1994 সালে ডক্টর জ্যাব হার্টসেন উনি হচ্ছে এটা আবিষ্কার করেন। এটার নামকরণটা আসলে কিভাবে হয়? দশম শতাব্দীর ডেনমার্কের যে রাজা ছিলেন হ্যারাল্ড ব্লুটুথ, তার নাম অনুসারে গিয়ে নামকরণ করা হয়। এইটা বেসিক্যালি কোন কোন জায়গায় ব্যবহার করা হয়? প্রথমত ব্লুটুথ হচ্ছে একটা রেডিও ওয়েভ ব্যবহার করে মানে ডেটা কমিউনিকেট করে। সো যেখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা অনেক কম, একটু কম ফ্রিকোয়েন্সি লাগে, সেই কম ফ্রিকোয়েন্সি বা নিম্ন ফ্রিকোয়েন্সি যে রেডিও রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গের কথা আমরা বলি, সেই বেতার তরঙ্গ ব্যবহার করা হয়। ব্লুটুথের একদম প্রথম ভার্সন ছিল হচ্ছে 1.0, ব্লুটুথ 1.0। আর 2020 সালে সর্বশেষ যে ভার্সনটা ছিল সেটা ছিল 5.2। তার মানে বোঝা যাচ্ছে সময়ের সাথে সাথে কিন্তু ব্লুটুথের ভার্সনটাকে আপডেটেড হয়েছে। দেন এই যে ব্লুটুথটা আমরা বলেছি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ব্লুটুথ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তাই না? সো যেহেতু ব্লুটুথ একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, সেক্ষেত্রে তার ব্যাপ্তিটা কিন্তু একটু কম থাকে। অর্থাৎ ব্লুটুথের কথা যখন আমরা নিয়ে আসি বা ব্লুটুথের মাধ্যমে যখন আমরা কমিউনিকেশনের কথা বলি, সেক্ষেত্রে তার রেঞ্জটা কিন্তু একটু ছোট হয়। সেটা কত হয়? 10 থেকে 100 মিটারের মধ্যে হয়, ঠিক আছে? দেন ফ্রিকোয়েন্সি কি 2.45 গিগাহার্জ এর মধ্যে কাজ করে হচ্ছে ব্লুটুথ। আর ব্লুটুথ যে স্ট্যান্ডার্ড আছে সেটা হচ্ছে IEEE 802.15। এই স্ট্যান্ডার্ড গুলো কিন্তু একটু মনে রাখা লাগবে। নর্মালি পরীক্ষার মধ্যে IEEE যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে বিভিন্ন ডিভাইসের জন্য, সেই সেগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। সো যদি এইটুক পর্যন্ত আলোচনার মধ্যে আমি আপনাকে বলি যে আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য আসলে কোন টপিকস গুলো গুরুত্বপূর্ণ, আমি স্টেপ বাই স্টেপ বলছি। আপনার এরকম প্রশ্ন করতে পারে যে এই যে ব্লুটুথ নামকরণ সেটা কোন অনুসারে নামকরণ হয়েছে? উত্তর কি? ডেনমার্কের যে রাজা ছিলেন ব্লুটুথ, হ্যারাল্ড ব্লুটুথ, তার নাম অনুসারে। দ্বিতীয়ত হচ্ছে এই ব্লুটুথের মধ্যে কোন প্রযুক্তি ব্যবহার করা হয় বা কিভাবে আমরা কমিউনিকেট করি? উত্তরটা খুব সহজ, উত্তর হচ্ছে রেডিও ওয়েভের মাধ্যমে বা বেতার তরঙ্গের মাধ্যমে। দেন প্রশ্ন আসতে পারে এখান থেকে, এই যে ব্লুটুথের এরিয়া বা রেঞ্জটা কতটুকু? 10 থেকে 100 মিটার। দেন ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? 2.45 গিগাহার্জ। আর এখান পর্যন্ত যে লাস্ট প্রশ্নটা আসতে পারে আপনার পরীক্ষার জন্য, যে ব্লুটুথের স্ট্যান্ডার্ডটা কত, অর্থাৎ IEEE যে স্ট্যান্ডার্ডটা স্থাপন করেছে সেটা কত? সেটা হচ্ছে 802.15। ঠিক আছে, একটু মনে রাখতে হবে। সো আমরা আগেই বলেছি ব্লুটুথ অল্প এরিয়া দিয়ে কাজ করে, অল্প এরিয়া কাভার করে। সো এটা একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ তারবিহীন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা ধীর গতিতে ডাটা ট্রান্সফার করে, যেটা হচ্ছে 0.75 থেকে 0.72 থেকে 25 MBPS পর্যন্ত হয়ে থাকে। আর পাল্লা তো বলেছি নর্মালি 10 মিটারে খুব ভালো কাজ করে, বাট এর রেঞ্জটা হচ্ছে 10 থেকে 100 মিটার। ব্লুটুথের একটা সমস্যা আছে, সেটা ডেটা সিকিউরিটি কম বা তথ্য চুরির আশঙ্কা থাকে, ঠিক আছে? সো ব্লুটুথটা সুবিধা কি, যে আপনি যখন কম রেঞ্জে কমিউনিকেট করতে চান তখন সেটা কার্যকরী। বাট এখানে অসুবিধার দিক হলো কোনগুলো, যে এখানে একটা তথ্য মানে সিকিউরিটির যে মানে কনসার্নটা সেখানে একটু কম থাকে। সো তথ্য চুরি হতে পারে, বা হচ্ছে যে দেখা গেছে যে আপনার কোনো সেন্সিটিভ তথ্য সেটা কিন্তু অন্য কেউ নিয়ে নিতে পারে। সো এই জন্য কি ব্লুটুথের কি নিরাপত্তাটা একটু কম থাকে। So আমরা মোটামুটি অনেকগুলো টপিক নিয়ে কথাবার্তা বললাম, আমরা ব্লুটুথ নিয়ে কিন্তু ইন ডিটেলস পড়ার চেষ্টা করলাম। আমরা হচ্ছে আরো কিছু জিনিসপত্র দেখবো যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমি একটু স্টেপ বাই স্টেপ বলবো, স্লাইডটা আসলে গুরুত্বপূর্ণ, এটা আমি আসলে আপনাদের জন্য অ্যাড করার চেষ্টা করেছি। আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা একটু জানা দরকার। এই যে ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে যে নেটওয়ার্কটা তৈরি করা হয়, অর্থাৎ আমি মনে করেন আমার একটা ফোনের সাথে অন্য একটা ফোন কানেক্ট করলাম, এই যে নেটওয়ার্কটা তৈরি করতেছি, সেই নেটওয়ার্কে তৈরি করার যে মৌলিক উপাদান হলো কি পিকোনেট। তাকে কি বলে? পিকোনেট। খুবই ইম্পর্টেন্ট আপনার পরীক্ষার জন্য, সম্ভব সামনের পরীক্ষা কিন্তু আসতে পারে এই টপিকস থেকে। পিকোনেট কোন একটি মুহূর্তে একটি মাস্টার নোড ও সর্বাধিক 60টি সক্রিয় নোড থাকতে পারে। অর্থাৎ এই যে পিকোনেটের কথা বলি, যেটা মৌলিক উপাদান, সেই মৌলিক উপাদানের মধ্যে একটা মাস্টার নোড থাকতে পারে, এট দ্য সেম টাইম 60টা কি সক্রিয় বা অ্যাক্টিভ নোড থাকতে পারে যেখানে কানেকশন হতে পারে। তবে একটি পিকোনেট মোট 255টি দাস নোড, যেটাকে বলা স্ল্যাব নোড বলা হয়, স্ল্যাব নোড, ঠিক আছে, থাকতে পারে। এই 255টা যে স্ল্যাব নোড থাকে, যার মধ্যে 7টি ব্যতীত অন্য সবগুলা কি থাকে? নিষ্ক্রিয় হিসেবে থাকে। So আমি আরেকবার একটু বলার চেষ্টা করছি। আমরা যে ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্কটা তৈরি করি, সেই নেটওয়ার্কের যে মৌলিক উপাদান সেটা হচ্ছে কি? পিকোনেট, ঠিক আছে? এই পিকোনেটে হচ্ছে একটা মাস্টার নোড থাকে, অ্যাট দ্য সেম টাইম 7টি সক্রিয় স্ল্যাব নোড থাকে। মোট 255টা স্ল্যাব নোড থাকতে পারে, যেই 255টা স্ল্যাব নোডের মধ্যে 7টা নোড কি সক্রিয় থাকে। পাশাপাশি দুটি পিকোনেট একটি সাধারণ দাস নোডের সাহায্যে সংযুক্ত হলে এই দুটি পিকোনেটকে একসাথে কি বলে? স্ক্যাটার নেট বলে। তার মানে দাঁড়াচ্ছে, আমি যদি দুইটা পিকোনেটকে কোনো একটা কি দাস নোড বা স্ল্যাব নোডের মাধ্যমে যুক্ত করি,
তখন সেটা কি বলে, স্ক্যাটার নেট বলা হয়। ঠিক আছে, একটু খেয়াল রাখতে হবে, পিকোনেট কিন্তু মৌলিক উপাদান, আর আপনি যখন পাশাপাশি দুইটা পিকোনেটকে কোনো একটা স্ল্যাব নোডের মাধ্যমে যুক্ত করছেন তখন সেটাকে বলবেন স্ক্যাটার নেট। ঠিক আছে, সো স্ক্যাটার নেটে কি হতে পারে, আপনি যখন স্ক্যাটার নেটে আপনি কিন্তু দেখেন দুইটা পিকোনেট যুক্ত করে এটা স্ক্যাটার নেট হইলো, আপনি কি আরো কিছু কি যুক্ত করতে পারেন। সো স্ক্যাটার নেট দুয়ের অধিক পিকোনেট সংযুক্ত করতে পারে, এই সংযোগকারী দাস নোডকে ব্রিজ বলা হয়। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি এই যে স্ক্যাটার নেটে কিন্তু আপনি পিকোনেটে কিন্তু আরো কিছু অ্যাড করতে পারেন, অর্থাৎ কি একটার সাথে একটা যুক্ত হওয়ার মাধ্যমে কিন্তু স্ক্যাটার নোড তৈরি হয়। এই যে একাধিক স্ক্যাটার নোটের মধ্যে এক দাস নোট বা স্ল্যাব নোটের সংযোগ দিচ্ছে, সেই নোটকে বলছি আমরা ব্রিজ বলছি। ঠিক আছে, যে কোনো দাস নোট কেবলমাত্র মাস্টার নোটের সাথেই সংযোগ হতে পারে, অর্থাৎ এই যে স্ল্যাব নোডের কথা বলি, স্ল্যাব নোড এই নোটটা যেটা মাস্টার নোডের সাথে কি যুক্ত হতে পারে, মাস্টার নোড তার অধীনস্থ দাস নোডকে বিভিন্ন টাইম স্লাইসে বরাদ্দ করে এবং সেই মোতাবেক দাস নোডকে ডেটা পাঠায়। খুব সিম্পল একটু চিন্তা করি, দেখেন মনে করেন হচ্ছে যে একটা আউটলেটের কথা চিন্তা করেন, সেই আউটলেটে একজন ম্যানেজার আছে। ঠিক আছে, সো ম্যানেজারটাকে চিন্তা করেন একটা মাস্টার নোড, তার অধীনে অনেকগুলো ব্রাঞ্চ ম্যানেজার আছে। তো সে কি করে, সুবিধা অনুসারে তার যে ব্রাঞ্চে যেই ইনফরমেশনটা ক্যারি করা দরকার, পাস করা দরকার, সে পাস করে। সো এই যে মাস্টার নোড বা একজন ব্রাঞ্চ ম্যানেজার যিনি সিনিয়র পর্যায়ে আছেন, উনি কি করে অন্যান্য যে ব্রাঞ্চ ম্যানেজার গুলোতে আছে তাকে হচ্ছে এই তথ্য পাঠায়। কখন পাঠায়, তার সুবিধা অনুসারে কি টাইম স্লাইসে ভাগ করে কি সে পাঠায়। সো এই যে স্লাইডটা আমরা পড়াশোনা করলাম, এই স্লাইডের মধ্যে কিন্তু বেসিক কিছু কথাবার্তা একটু মনে রাখা লাগবে আপনার পরীক্ষার জন্য, আমি গুছিয়ে দিচ্ছি। সো এই যে ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তার মৌলিক উপাদানকে কি বলা হয়, পিকোনেট বলা হয়। আর যখন একটার সাথে একটা পিকোনেট যুক্ত হয় তাকে কি বলে, স্ক্যাটার নেট বলা হয়। আর স্ক্যাটার নেটকে যে যেই নোটটা যুক্ত করে তাকে বলা হয় হচ্ছে কি, ব্রিজ বলা হয়। ঠিক আছে, তো আমরা একটু প্রবলেম সলভ করার চেষ্টা করছি, দেখি পারি কিনা আমরা। সো দেখেন প্রথমত যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পিকোনেট কি। পিকোনেট আমরা পড়ে আসি ব্লুটুথ নেটওয়ার্ক, সেটা হচ্ছে ব্লুটুথ নেটওয়ার্ক। নিচের কোনটি ব্লুটুথের আই ট্রিপল স্ট্যান্ডার্ড, আমরা পড়েছি কত, 802.15। আমরা যদি একটু দেখি আরেকবার একটু খেয়াল করে দেখেন আপনারা, যে 802.15। ঠিক আছে, 802.15। তো দেখেন এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তার মানে এই যে আমরা ব্লুটুথ নিয়ে পড়াশোনা করছি এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল, তো সামনেও কিন্তু আসতে পারে। নিচের কোনটি যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম, অর্থাৎ আমরা যে এই যে আমরা হচ্ছে হটস্পট নিয়ে কথা বলছিলাম, যে ওয়্যারলেস মিডিয়া বা তারবিহীন মাধ্যম, সেই তারবিহীন মাধ্যমের মধ্যে ব্লুটুথের রেঞ্জটা হচ্ছে সবচেয়ে কম, দেন হচ্ছে ওয়াইফাই, তারপর হচ্ছে ওয়াইমেক্স। ওকে, সো ব্লুটুথের কত দূরত্বের মধ্যে কাজ করতে পারে, সেটা হচ্ছে 10 থেকে 100 মিটার। ঠিক আছে, সো দেখেন চারটা প্রশ্ন আশা করি আমি বলার আগে আপনারা সলভ করে ফেলেছেন। সো একটু মনোযোগ দিয়ে পড়লে কিন্তু এই প্রশ্নগুলো খুব সহজে কমন পড়ে, তারা ভালো করতে পারবেন। সো আমরা এখন হচ্ছে পরবর্তী যে হটস্পট প্রযুক্তি আছে, ওয়াইফাই, যেটা ছাড়া আমাদের জীবন এখন চলেই না, সেই ওয়াইফাই নিয়ে আমরা এখন কথা বলবো। ওয়াইফাই এর পূর্ণরূপটা কিন্তু পরীক্ষাতে আসে, এটা হচ্ছে কি ওয়্যারলেস ফিডেলিটি, ওয়্যারলেস ফিডেলিটি। ঠিক আছে, এর আবিষ্কারক হচ্ছে 1991 সালে নেদারল্যান্ডের এনসিআর কর্পোরেশন কর্তৃক আবিষ্কৃত তারবিহীন নেটওয়ার্ক সেবা। আর এর যে জনক তিনি হচ্ছে ভিক হোয়েন। ঠিক আছে, সো আমরা যখন ব্লুটুথ পড়ছিলাম আমরা দেখেছিলাম সেখানে হচ্ছে নিম্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, বাট যখন আপনি ওয়্যারলেসটা ব্যবহার করছেন বা ওয়াইফাই ব্যবহার আমরা করছি, সেখানে কিন্তু আমরা হচ্ছে কি উচ্চ ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। ওকে, আর এর যে স্ট্যান্ডার্ডটা আছে, অর্থাৎ আমরা যে ওয়াইফাইতে যে আই ট্রিপল স্ট্যান্ডার্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে কি 802.11। ঠিক আছে, তো এখানে বি দ্বারা প্রকাশ করা হয়। বর্তমানে হচ্ছে যে আপডেটের সংস্করণ আছে সেখানে হচ্ছে জি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সো আমাদের যে একদম মৌলিক যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 802.11। ওকে, যার গতি কি 54 Mbps, এটা হচ্ছে দ্রুততম সংস্করণ। আর এটা হচ্ছে কি প্রথম স্ট্যান্ডার্ড IEEE 802.11b। ওয়াইফাই এর মাধ্যমে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয়। একটু খেয়াল করে দেখি, এটাকে অনেক সময় কি ডাব্লিউ ল্যান বলা হয়, অর্থাৎ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা ব্লুটুথে দেখলাম আমরা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করেছিলাম, দ্যাট মিনস হচ্ছে আপনার রেঞ্জটা অনেক ছোট ছিল। বাট যখন আপনি হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি বা ওয়াইফাই নিয়ে কথা বলবেন তখন হচ্ছে আপনার রেঞ্জটা একটু বড় হয়ে যাবে। তার মানে আপনি যখন বাসা দেন, আমার বাসা প্রায় হচ্ছে ধরেন হচ্ছে 1800 স্কোয়ার ফিট, সেখানে আমার রেঞ্জটা একটু বড় লাগছে, আমার হচ্ছে বড় এরিয়া কভার করতে হচ্ছে। সো আমরাও যখন অফিস আদালতে যাই সেখানে কিন্তু ওয়াইফাই থাকে, আমরা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করি সেখানে ওয়াইফাই থাকে। সো এই ওয়াইফাইটা এটা রেঞ্জ কভার করে নেটওয়ার্কের, যেটাকে আমরা বলতেছি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ডাব্লিউ ল্যান বা শুধুমাত্র ল্যানও বলা হয়ে থাকে।
সো মোটামুটি ওয়াইফাই একদম বেসিক যে কথাবার্তাগুলো সেগুলো বলে ফেলেছি, একটু রিভিউ করব। ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই এর যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 802.11b বা 11জি, এটাকে সরাসরি IEEE 802.11 বলতে পারি আমরা। দেন হচ্ছে এখানে যার গতি থাকে, যে দ্রুততম যে সংস্করণ আছে 802.11জি, সেটার গতি হতে পারে 54 Mbps পর্যন্ত হতে পারে। আর ওয়াইফাই এর মাধ্যমে তৈরি হয় কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, সো আমরা একটু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এই টপিক থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল, সো এটাও কিন্তু আপনার পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ওয়াইফাই নেটওয়ার্ক সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি? আমরা জানি সেটা হচ্ছে তারহীন মাধ্যম, অর্থাৎ তার ছাড়া কিন্তু মাধ্যম থাকে। ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে? আমরা একটু আগে দেখে আসলাম 802.11, ঠিক আছে। সো প্রিভিয়াস ইয়ারে এই ওয়াইফাই থেকে যে প্রশ্নগুলো এসেছিল আমরা কিন্তু সলভ করে ফেলেছি। আমি কিছু এক্সট্রা প্রশ্ন দিয়ে আপনাদের প্র্যাকটিস করানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি এই টাইপ থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। হোয়াট ডাজ ওয়াইফাই মিনস? আমরা জানি ওয়্যারলেস ফিডেলিটি। কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোন একই সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়? একটু খেয়াল করে দেখেন, আপনি বসে আছেন সন্ধ্যার সময় আপনার রুমের মধ্যে, ল্যাপটপে কাজ করছেন, ফোনে কাজ করছেন, কেন? কারণ আপনার পাশে ওয়াইফাই আছে। তো ওয়াইফাই এর মাধ্যমে। ওকে, ওয়াইফাই ইউজেস কি কি ইউজ করে? সে হচ্ছে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভস ইউজ করে। ওকে, সো আমরা মোটামুটি ব্লুটুথ পড়লাম, আমরা হচ্ছে ওয়াইফাই নিয়ে পড়লাম। আমরা হচ্ছে এখন হটস্পট প্রযুক্তির পরবর্তী যে ধাপ ওয়াইমেক্স, সেই ওয়াইমেক্স নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে। সো প্রথমত যেই ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াইমেক্স এর পূর্ণরূপ কি? বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই ওয়াইমেক্স এর পূর্ণরূপটা কিন্তু আসে। তো ওয়াইমেক্স এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপোলারিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ঠিক আছে। এই পূর্ণরূপটা খুব ভালো করে পড়া লাগবে, কেননা এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। শুধুমাত্র বিসিএস বাদে অন্যান্য যে সকল পরীক্ষা থাকে সেই পরীক্ষার জন্য কিন্তু ওয়াইম্যাক্সটা খুবই গুরুত্বপূর্ণ, মানে অ্যাজ এ ফুল ফর্ম হিসেবে। ওকে, সো ওয়াইম্যাক্সটা আসলে কেন একটু গুরুত্বপূর্ণ সেটা একটু বোঝাই। দেখেন, আমরা যখন ব্লুটুথ নিয়ে কথা বলছিলাম সেটা কিন্তু পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ছিল। আমরা যখন ওয়াইফাই নিয়ে কথা বলছিলাম সেটা কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক ছিল। বাট এই ওয়াইম্যাক্সটা হচ্ছে কভারেজ যে এরিয়াটা থাকে, সেই কভারেজ এরিয়াটা একটু বড় হয়ে থাকে, সেটা প্রায় 50 কিলোমিটার পর্যন্ত কিন্তু হয়ে থাকে। তো এই জন্য বোঝা যাচ্ছে যখন আপনি বৃহৎ পরিসরে আপনি হচ্ছে আহ নির্বিঘ্নভাবে ডেটা ট্রান্সফার করতে চাচ্ছেন, কাউকে ডেটা দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ওয়াইম্যাক্সটা কিন্তু অনেক বেশি কার্যকরী। সো ওয়াইম্যাক্স হচ্ছে 2001 সালের যে জুন মাস, সেটা হচ্ছে ওয়াইম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়। এটার অন্য নাম হচ্ছে ওয়্যারলেস ম্যান, অর্থাৎ আমরা ওয়াইম্যাক্স কে ওয়্যারলেস ম্যান নামেও ডেকে থাকি। আমরা হচ্ছে যে IEEE স্ট্যান্ডার্ড দেখি, সেই IEEE স্ট্যান্ডার্ডের মধ্যে ওয়াইএমএক্স এর হচ্ছে 802.16, খুবই ইম্পর্টেন্ট আপনার পরীক্ষার জন্য সকল স্ট্যান্ডার্ড গুলো। সো বুঝাই যাচ্ছে যে এখানে যে ডাটা ট্রান্সফার রেটটা সেটা অনেক বড় হয়, মানে বেশি হয়, সেটা প্রায় 76 Mbps পর্যন্ত কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। সো আমরা নর্মালি মানে ওয়্যারলেস যে ব্রডব্যান্ড প্রযুক্তির কথা বলি, সেই ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তির জন্য কি আমরা হচ্ছে ওয়াইম্যাক্স ব্যবহার করে থাকি। সো ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি, সেই জন্য কিন্তু আমরা ওয়াইম্যাক্স ব্যবহার করে থাকি। আর এখানে বিস্তৃতি বলে দেওয়া আছে যে লেনের ক্ষেত্রে বা লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে ওয়াইম্যাক্স কিন্তু 30 মিটার মধ্যে কাভার করে। বাট ওয়াইম্যাক্স এর যে টোটাল কাভারেজ এরিয়া সেটা কিন্তু 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে সেটা 30 মিটার পর্যন্ত হয়ে থাকে। সো এখানে সে বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বা ওয়াইফাই হটস্পট, মোবাইল টেলিভিশন সার্ভিস বা ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সার্ভিসগুলো দিয়ে থাকে হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স বেসিক্যালি কি, যে 4Gর কথা আমরা বলি, 4th জেনারেশনের কথা আমরা বলি, বা হচ্ছে এই যে দ্রুত গতির যে ভিডিও কলিং এর কথা আমরা বলি, এই যে 4G যাত্রাটা কিন্তু ওয়াইম্যাক্স এর হাত ধরেই শুরু হয়েছে। আর যেহেতু এটা মানে অনেক বড় একটা এরিয়া কাভার করে, সো পাহাড়ি এলাকায় আমি যখন কার্যকরী কোনো নেটওয়ার্ক স্থাপন করতে যাব, সেক্ষেত্রে কিন্তু ওয়াইম্যাক্সটা অনেক কার্যকরী হয়, ঠিক আছে। সো ওয়াইম্যাক্স থেকে যেই জিনিসগুলো আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বেশি সেগুলো একটু রিভিউ করে দেওয়ার চেষ্টা করছি। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপটা পরীক্ষাতে আসে যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। দেন দ্বিতীয়ত যে প্রশ্নটা আসে, এটা স্ট্যান্ডার্ডটা কত? 802.16, মানে IEEE 802.16। এর যে কাভারেজ এরিয়া সেটা হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আর ওয়াইম্যাক্স এর হাত ধরে কি, মানে হাত ধরেই 4G যাত্রা শুরু করে। আর ওয়াইম্যাক্স কি পাহাড়ি এলাকার জন্য কিন্তু অনেক বেশি কার্যকরী হয়। ওকে, সো আমরা একটু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করছি, দেখি পারি কিনা। সো ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আমরা দেখলাম প্রথম যে আছে সেটাই হচ্ছে উত্তর।
কোনটি তারবিহীন দ্রুতগতি ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? সো বুঝাই যাচ্ছে যে ওয়াই ম্যাক্স। ওকে, সো দেখেন দুইটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। সো এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে। আমরা আরো যে সম্ভাব্য প্রশ্ন নিয়ে একটু কথাবার্তা বলি। হুইচ অফ দ্য ফলোইং ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম হ্যাজ বিন দ্য ফাস্টেস্ট স্পিড? এটা বেসিক্যালি কি, যখন হচ্ছে ওয়্যারলেস এর কথা বলে তখন কিন্তু ওয়াই ম্যাক্স আসে। অনেকে এখানে যে ভুলটা করে ফেলেন, আপনার চিন্তা করেন ফাইবার অপটিক নিশ্চয়ই আর অনেক দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করে। বাট একটু খেয়াল রাখবেন, আপনি যখন অপটিক্যাল ফাইবার ব্যবহার করছেন আপনি কিন্তু সে তার ব্যবহার করছেন। তো প্রশ্নটা বুঝে উত্তর করতে হবে, ঠিক আছে? ওয়াইমেক্স কি? সেটা হচ্ছে একটা ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি। ওয়াইমেক্স কি? এটা হচ্ছে একটা তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি, আমরা জানি। ওয়াইমেক্স ইজ রিলেটেড টু ইন্টারনেট টেকনোলজি, ঠিক আছে? সো আমি জানি আপনারা প্রশ্নগুলো করার ক্ষেত্রে আমার আগে উত্তর করে ফেলেছেন, খুবই সহজ। একটু মনোযোগ দিয়ে জাস্ট পড়তে হবে, ওকে? আরো কিছু প্রশ্ন এখানে আছে, আমরা একটু সলভ করার চেষ্টা করি। ওয়াইম্যাক্স এর আইট্রিপল স্ট্যান্ডার্ড কত? 802.16। আর কাভারেজ এরিয়া আপনি জানেন নিশ্চয়ই, এতক্ষণে বলেই ফেলেছেন হয়তো বা 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে? সো আমরা কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো হটস্পট প্রযুক্তি নিয়ে কথাবার্তা বলে ফেললাম এবং দেখতে পেলাম এগুলো কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু অনেক বেশি আমরা ব্যবহার করি। সো এখন হচ্ছে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ টার্মিনোলজি সম্পর্কে জানবো। এট দ্য সেম টাইম আমরা হচ্ছে কিছু পার্থক্য দেখার চেষ্টা করবো যে আসলে মানে কোন কোন জায়গায় এগুলো পার্থক্য তৈরি হয়, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা জিআইএস নিয়ে পড়াশোনা করব। আমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সো আমরা কিন্তু আমাদের একাডেমিক লাইফে কিন্তু জিআইএস নিয়ে পড়াশোনা করেছি। সো জিআইএস এর যে পূর্ণরূপ সেটা পরীক্ষাতে এসে থাকে, সেটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিআইএস। ওকে, এখন এই যে জিআইএস এর কথা আমরা বলি, এটার বেসিক্যালি আসলে কাজ কি? খেয়াল করে দেখেন, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ম্যাপ দেখে থাকি যে কোন কোন এরিয়াতে বন্যা বেশি হতে পারে বা কোন কোন এরিয়াতে আমি হচ্ছে মানে একটা বাঁধ নির্মাণ করতে পারবো, ঠিক আছে? সো এই জিআই বেসিক্যালি কি অনেকগুলো ডেটা নিয়ে কাজ করতে পারে। ডেটা নিয়ে কাজ করার মাধ্যমে কোনো একটা জায়গার বর্ণনা বা প্রেডিকশন বা ফোরকাস্ট সেগুলো কিন্তু দিতে পারে। নরমালি আর্ক জিআইএস নামে একটা সফটওয়্যার আছে, আমরা ব্যবহার করেছিলাম আর্ক জিআইএস। সেই আর্কজিআইএস এর মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম। তো এটা কিন্তু একটা আসলে অনেক টেকনিক্যাল মানুষ লাগে, মানে এটা সফটওয়্যারটা খুব সহজে আপনি রেগুলেট করতে পারবেন না। আপনাকে অনেক ভালো জানতে হবে, তারপরে কিন্তু আপনি করতে পারবেন। তো খুব সহজ করে আমরা আসলে মানে আমাদের পড়ার পার্সপেক্টিভে যা যা লাগবে সেগুলো জানার একটু চেষ্টা করব। সো এই যে জিআইএস এর সেই কনসেপ্টটা আসলে প্রথম কোন দেশ নিয়ে এসেছিল? এটা কানাডা নিয়ে এসেছিল, ঠিক আছে? তো কানাডার কৃষি পুনর্বাসন উন্নয়ন এজেন্সি, এগ্রিকালচার রিহেভেলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি 1964 সালে কানাডা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম প্রযুক্তি চালু করে। সো প্রথম কোন দেশে যদি বলা যায় জিআইএস চালু হয়েছিল, উত্তরটা কি হবে? যে কানাডাতে। সো এই যখন আপনি জিআইএস নিয়ে কাজ করতে যান তখন আপনার কিন্তু অনেকগুলো উপকরণ নিয়ে কাজ করতে, যেমন কম্পিউটার লাগবে আপনাকে, আর ডিজিটাল লাগতে পারে জিপিএস, প্লটার, নেটওয়ার্ক, সিডি কম্পিউটার, অর্থাৎ এগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার পুরো ব্যাপারটাকে কমপ্লিট করার জন্য। বাংলাদেশে প্রথম হচ্ছে 1991 সালে হচ্ছে জিআই যাত্রা শুরু করে হচ্ছে স্পান ইরিগেশন সাপোর্ট প্রজেক্ট ফর এশিয়া অ্যান্ড দ্য নিয়ার ইস্ট নামক প্রকল্পে। অর্থাৎ কি, এই প্রকল্পের মাধ্যমে ইরিগেশন যে প্রক্রিয়াটা আছে সেটাকে কিছু আধুনিকায়ন করার চেষ্টা করা হয়েছিল। প্রাপ্ত সুবিধা কি? এখানে আসলে যেহেতু আপনি মানে বিভিন্ন মানচিত্র নিয়ে কাজ করেন, বিভিন্ন ম্যাপ নিয়ে কাজ করেন, বিভিন্ন ডেটা নিয়ে কাজ করেন, আপনি হচ্ছে কি খুব সহজে এক্সপ্লেইন করতে পারবেন। আপনি হচ্ছে একটা ব্যাপারকে খুব সহজে মানে হচ্ছে অ্যানালাইসিস করার মাধ্যমে কি প্রয়োজন কি প্রয়োজন না বা ইন ফিউচার কি হতে পারে সেই ব্যাপারে কিন্তু মানে আলোচনা করতে পারবেন। আর প্রত্যেকটা এখানে কি হয় যে লেয়ার অনুসারে কিন্তু অ্যাটাচ করবেন, মানে এখানে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? সো যেহেতু আসলে বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করা যায় এখানে, সো এখানে কিন্তু বিশ্লেষণ করা যায়, সম্পর্ক তৈরি করা যায়। ওকে, আর জিআইএস হচ্ছে প্রধানত 5টি উপাদান দ্বারা তৈরি। 5টি উপাদান, একটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার। হার্ডওয়্যার বলতে কম্পিউটার লাগছে আপনার, সফটওয়্যার বলতে কি আপনার হচ্ছে আর্ক জিআইএস সফটওয়্যারটা লাগতেছে, উপাত্ত বলতে কি যে আমার ডেটা লাগতেছে, উপাত্ত ভিত্তি আপনি কোন কোন জায়গাতে ডেটা কালেক্ট করছেন, আর আপনি পুরো ব্যাপারটাকে মানে মনিটরিং করতে, রেগুলেট করতে আপনার কিন্তু হচ্ছে ওই ব্যাপারটা সম্পর্কে জানতে হবে। দ্যাট মিনস কি আপনাকে প্রশিক্ষিত দক্ষ মানুষ লাগবে। সো এই 5টা যে উপাদানের কথা বললাম সেই 5টা উপাদানের সমন্বয়ে কিন্তু কি জিআইএসটা গঠিত। সরি। সো জিআইএস ব্যাপারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনার যখন হচ্ছে আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, কিংবা হচ্ছে আপনি যখন আপনার ভৌগোলিক যে অবস্থা আছে সেটাকে অ্যানালাইসিস করতে চাচ্ছেন, সে অ্যানালাইসিস করার ক্ষেত্রে কিন্তু এই প্রযুক্তিটা কিন্তু খুবই হেল্পফুল। ওকে, সো এই জিআইএস কোন কোন জায়গায় কাজে লাগে সেই ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলবো। কম্পিউটার অ্যাডেড ডিজাইন বা হচ্ছে ক্যাড, যখন আমরা ক্যাড নিয়ে কাজ করি সেই ক্যাডের ক্ষেত্রে কিন্তু জিএস বিভিন্ন তথ্য কাজে লাগে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ কি আপনি কোনো একটা
এরিয়ার টপোগ্রাফি সম্পর্কে জানতে চাচ্ছেন, বা আপনি যে নদ নদী আছে সেই নদ নদীগুলোর অবস্থান জানতে চাচ্ছেন, এই যে বিভিন্ন ডেটা নিয়ে কাজ করা লাগে যেহেতু মানে জিআইএস দিয়ে, সেক্ষেত্রে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু কাজে লাগে, রিমোট সেন্সিং কাজে লাগে। তারপর হচ্ছে অবস্থান নির্ণয় অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম, অর্থাৎ জিআইএস কি করে বিভিন্ন ডেটা নিয়ে কাজ করে, কোন একটা বস্তুর অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। সহজলভ্য ডিজিটাল তথ্য, নগর পরিকল্পনা, আমরা হচ্ছে আরবান প্ল্যানিং এর কথা বলি, মাস্টার প্ল্যানিং এর কথা বলি। সো কোথায় হচ্ছে রাস্তা দিলে ভালো হবে, কোথায় কতটুকু রাস্তা ফাঁকা রাখা লাগবে, এই যে পুরো ওভারঅল মাস্টার প্ল্যানিং করা লাগে, সেই মাস্টার প্ল্যানিং করার ক্ষেত্রে বা নগর পরিকল্পনা করার ক্ষেত্রে কিন্তু জিআইএস এর যে সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যারগুলো কিন্তু ব্যাপক পরিমাণ ভূমিকা পালন করে। পরিবহন ব্যবস্থা পরিকল্পনায় আগেই বলে ফেলেছি যে আপনি হচ্ছে কোথাও কতটুকু রাস্তা রাখবেন, বা হচ্ছে কোন রুট দিয়ে নেভিগেশন করলে আসলে পুরো ব্যাপারটা স্মুথ হয়, জ্যাম কম হবে। সো প্রত্যেকটা ব্যাপার নিয়ে অ্যানালাইসিস করার মাধ্যমে কিন্তু একটা উপাত্ত দেয়, কাজ করে, যেটা কিন্তু অনেক বেশি কার্যকরী। দেন হচ্ছে জিপিএস এ ব্যবহৃত ম্যাপ তৈরি এবং পর্যালোচনা, আগেই বলেছি এই ব্যাপারটা নিয়েও, যে ম্যাপ তৈরি করার মাধ্যমে ফোরকাস্টিং কিন্তু করতে সাহায্য করে। কৃষি কাজের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও পর্যালোচনা, দেখেন এটা যখন ম্যাপ ক্রিয়েট করে কোন কোন জায়গায় কোন কোন ফসল হচ্ছে, কিংবা মানে হচ্ছে ভূমির ক্যারেক্টারিস্টিক্স কেমন, ওগুলা নিয়েও কিন্তু উপাত্ত দিয়ে থাকে কি, যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। সো এই জিএস এর ব্যবহার কিন্তু ব্যাপক, সো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা জিএস টা ব্যবহার করে থাকি। সো আমরা একটু মানে একটু দেখি সম্ভাব্য প্রশ্নগুলো আসলে কি কি হতে পারে টপিক থেকে। জিএস এর অর্থ কি? দেখেন এখানে ভুল করে ফেলে কি, অনেকে গ্লোবাল বলে ফেলে, বাট গ্লোবাল কিন্তু না, এটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। খুব ভালো করে মনে রাখতে হবে, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। কাকে জিআইএস এর জনক বলা হয়? রজার টমলিনসন, ওনাকে বলা হচ্ছে কি জিআইএস এর জনক বলা হয়, বাট উনি হচ্ছে প্রথম ব্যাপারটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। তাই দ্য ইউজ অফ জিআইএস অ্যাপ্লিকেশন ইন বাংলাদেশ স্টার্টেড ইন 1991, অর্থাৎ 1991 সালে এই জিআইএস এর যে প্রযুক্তিটা আছে সেটা বাংলাদেশে প্রথমবার মতো কি ইন্ট্রোডিউস হয়। ওকে, ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কি? এটা বেসিক্যালি একটা সফটওয়্যার। ওকে, অর্থাৎ সফটওয়্যার হিসেবে বলা যায়। সর্বপ্রথম কোন দেশে জিআইএস ব্যবহার করা হয় আমরা জানি নিশ্চয়ই, সেটা হচ্ছে কানাডাতে। ঠিক আছে, কানাডাতে। সো আমরা জিআইএস নিয়ে কথাবার্তা বললাম, আমরা এখন একটু জিপিএস নিয়ে কথা বলবো। জিপিএস মানে কি, যেমন হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে, একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন আমরা যখন গুগল ম্যাপ ব্যবহার করি, আমরা গুগল ম্যাপ ব্যবহার করার মাধ্যমে কি করি, কোনো একটা লোকেশন ব্যবহার দেখি, কোথায় জ্যাম আছে দেখি, বা আমরা কোথায় আছে দেখি, তাই না? এই যে জিপিএস যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের মাধ্যমে বেসিক্যালি অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগে। অর্থাৎ স্থির বা চলমান কোনো বস্তুর অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে, বা একটা একটা সার্টেন পয়েন্ট কোথায় আছে, লোকেশন কোথায় আছে, সেই মানে একটা বস্তুর লোকেশন কোথায় আছে সেই লোকেশন বের করার ক্ষেত্রে কাজে লাগে। উড়োজাহাজের যে অবস্থান সেটা বের করতে কাজে লাগে, বা দিক নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। ঠিক আছে, এই জিপিএস এর যে পূর্ণরূপ সেটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা একটা কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। বেসিক্যালি কি হয়, যে আমাদের যে ভূপৃষ্ঠ থাকে বা মানে ভূমিতে যে থাকে, ঠিক আছে, পৃথিবীতে অনেকগুলো হচ্ছে যে সাপোজ মনে করেন হচ্ছে ট্রান্সমিটার থাকে, সেই যে সিগন্যালের মাধ্যমে সে হচ্ছে কি স্যাটেলাইটের সিগন্যাল গ্রহণ করার মাধ্যমে একটা আউটপুট দেয়। ঠিক আছে, সো এটা একটা কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ব্যবস্থা। এটা হচ্ছে একমুখী যোগাযোগ ব্যবস্থা। একমুখী যোগাযোগ ব্যবস্থা আমরা কেন বলছি, নর্মালি এই প্রক্রিয়াতে আপনি শুধু ডাটা দেখতে পারছেন, আপনি কিন্তু নিজে ইনপুট দিতে পারছেন না। সো শুধুমাত্র কি, যার মাধ্যমে ব্যবহারকারীরা উপগ্রহ থেকে পাঠানোর সঙ্গে শুধু গ্রহণ করতে পারে, কিন্তু নিজেরা উপগ্রহ সংকেত পাঠাতে পারে না। 1995 সালে 24টি স্যাটেলাইটের সমন্বয়ে সৃষ্ট নেটওয়ার্কে পৃথিবীর সকল সকল জায়গা থেকে ব্যবহারযোগ্য একটি স্বয়ংসম্পূর্ণ সিস্টেম হিসেবে ঘোষণা করে, বর্তমানে সবার জন্য উন্মুক্ত। দেখেন আমরা চিন্তা করি গাড়িতে বসে বসে আমরা লোকেশনটা কোথায় আছে, আমরা কোথায় যাচ্ছি, সামনে কোনো জ্যাম আছে কিনা। ঠিক আছে, সো এই পুরো ব্যাপারটা রেগুলেট করে আসলে কি 24টা স্যাটেলাইটের মাধ্যমে, যারা কিনা বিভিন্ন তথ্য তথ্য দিয়ে কিন্তু আমাদেরকে আমাদের অবস্থানটা ঠিক মতো জানতে সাহায্য করে। সো এটার আবিষ্কার করেছিল হচ্ছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়, জিপিএস প্রতিরক্ষা মন্ত্রণালয়, সরি। দেন পরিচালনাকারী ছিল হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বেসিক্যালি হচ্ছে ওনারা ওনাদের নিজস্ব পার্সপেক্টিভে, নিজস্ব দরকারে কিন্তু এটা আবিষ্কার করেছিলেন, যেহেতু তখন ওনারা হচ্ছে সব দিক দিয়ে আগানোর ট্রাই করেছিলেন। ওনাদের যে যে একটা আইডিওলজিক্যাল দ্বন্দ্ব ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে, সেই সোভিয়েত ইউনিয়নের সাথে আইডিওলজিক্যাল দ্বন্দ্বে ওনারা সবসময় জিততে চেয়েছিলেন। তারই পার্সপেক্টিভে কিন্তু ওনারা হচ্ছে এই স্যাটেলাইটের কিন্তু আবিষ্কার করে, বা হচ্ছে এই জিপিএস এর আবিষ্কার করে, শত্রুর অবস্থান বা শত্রুর হচ্ছে বিমানের অবস্থান, তারা কোন দিকে অ্যাটাক করতে পারে, বিভিন্ন ধরনের হচ্ছে গোয়েন্দা কার্যক্রম চালানোর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেকভাবে সাহায্য করেছিল। ঠিক আছে, তো আমরা জিপিএস থেকে একটু সম্ভাব্য প্রশ্নগুলো একটু দেখি কি কি আসতে পারে।
জিপিএস এর পূর্ণরূপ কি? সেটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। ওকে। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় জিপিএস প্রযুক্তি ব্যবহৃত কোথায়? অবস্থান নির্ণয়, ঠিক আছে, অবস্থান নির্ণয়। আমরা একটু পার্থক্যগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা জানি জিপিএস মানে কি? জিপিএস মানে ছিল হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, তাই না? এটা ছিল কি ছিল? গ্লোবাল গ্লোবাল পজিশনিং সিস্টেম, পজিশনিং সিস্টেম, তাই না? ওকে, সিস্টেম। আর জিআইএস বেসিক্যালি কি কাজ করে? সেটা হচ্ছে জিওগ্রাফিক গ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে, সিস্টেম। আচ্ছা, তারপরে পরের পার্থক্য নিয়ে যদি একটু দেখি যে মূল কাজ কি। জিপিএস এর মূল কাজ নিয়ে যদি আমরা কথা বলি, জিপিএস কিন্তু আসলে অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে কাজ করে, অবস্থান, ঠিক আছে। আর এই জিআইএস সে কিন্তু অবস্থান ছাড়াও বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করে, ঠিক আছে, অর্থাৎ ডেটা অ্যানালাইসিস করে কিন্তু রিপোর্ট তৈরি করে, হ্যাঁ, রিপোর্ট ক্রিয়েট করে। সো অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আসলে জিআইএস কাজ করে। উদ্দেশ্য বেসিক্যালি জিপিএস এর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আপনাকে রিয়েল টাইমিং অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে কাজের মানে উদ্দেশ্য, ঠিক আছে, অর্থাৎ মানে হচ্ছে রিয়েল টাইমে, তুমি যদি রিয়েল টাইমে, সে হচ্ছে আপনার অবস্থানটাকে ঠিক মতো বের করে দেওয়া হচ্ছে তার উদ্দেশ্য। আর জিআইএস এর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করে কোনো এক জিনিসটা আউটপুট দেখানো, যেন আপনি ফিউচারে এটা সলভ করতে পারেন। তথ্য প্রাপ্তি, এই যে জিপিএস এর তথ্য প্রাপ্তির ক্ষেত্রে আসলে আপনি কি করেন, এটা হচ্ছে একদম রিয়েল টাইম, অর্থাৎ কি একদম সঠিক সময়কে আপনাকে তথ্য দেয়, সঠিক সময়কে আপনাকে তথ্য দিচ্ছে। বাট এই যে জিআইএস সে কি করে আসলে, সে হচ্ছে কি আপনাকে একটু মানে মানে লং টাইম ধরে সে যদি অ্যানালাইসিস করে, বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করে, বিভিন্ন লেয়ার নিয়ে যেহেতু কাজ করে, সে একটু টাইম ধরে ধরে কি আপনাকে তথ্য দেয়। উদাহরণের কথা যদি আমরা বলি, আমরা যে গুগল ম্যাপে আমাদের তথ্য দেখি, সেই গুগল ম্যাপের কিন্তু কি গুগল ম্যাপের কথা বলতে পারি আমরা উদাহরণ হিসেবে। আর আপনি যখন জিআইএস নিয়ে কাজ করছেন, সেই জিআইএস এর ক্ষেত্রে আপনি কি হইতে পারে, যে বিভিন্ন ধরনের ম্যাপ, ঠিক আছে, ম্যাপ সেটা হইতে পারে হচ্ছে কি কোনো একটা পাহাড়ের ম্যাপ, কোনো একটা নদীর ম্যাপ, ঠিক আছে, যে অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে কাজে লাগে। ডেটার ধরন বেসিক্যালি হচ্ছে স্থানিক বা পজিশনিক যে ডাটা আছে, অর্থাৎ কি স্পেশিয়াল ডাটা বলে, স্পেশিয়াল ডাটা বা হচ্ছে স্থানিক ডাটা নিয়ে কাজ করে, অর্থাৎ কি ভৌগোলিক যে ডাটা, সেই ভৌগোলিক ডাটা নিয়ে কাজ করে। সে কিন্তু স্পেশিয়াল আর হচ্ছে নন স্পেশাল, অর্থাৎ স্থানিক আর অস্থানিক দুই ধরনের ডেটা নিয়ে কিন্তু কাজ করে। পর্যবেক্ষণ ক্ষমতা, এই যে পর্যবেক্ষণ ক্ষমতা, এটা কিন্তু কি করে, অবস্থান নির্ণয় করার মাধ্যমে করে। তার হচ্ছে কি, যেহেতু রিয়েল টাইম করে, খুব দ্রুত করে আর খুব ফাস্ট করে। আর জিআইএস কি করে, একটু সময় নিয়ে করে, কারণ এখানে কিন্তু অনেকগুলো ব্যাপারে অ্যানালাইসিস করতে হয়। আর এটার জন্য কি আপনার দক্ষ জনবল কিন্তু মোটামুটি লাগে না, বাট এটার জন্য কি দক্ষ জনবল লাগে, ঠিক আছে। সো এটা কিন্তু মানে কম্পারেটিভলি একটু স্লো যদি আমি বলি যে জিপিএস থেকে, কারণ এখানে কি অনেকগুলো লেয়ার আপনার কাজ করতে হয়। সো জিপিএস জিআইএস নিয়ে আশা করি যে ধরনের কনফিউশন থাকতে পারে, যে ধরনের প্রশ্ন থাকতে পারে, প্রত্যেকটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা একটু সামনে আগানোর চেষ্টা করবো, ঠিক আছে। আমরা এখন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নিয়ে মানে কথা বলবো। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি। বেসিক্যালি কি হয়, যে আপনার ভূপৃষ্ঠে একটা অ্যান্টেনা থাকে, ধরেন অ্যান্টেনা, সে হচ্ছে কি ডেটা ট্রান্সমিট করে, সেটা স্যাটেলাইটে যায়, এখানে সে রিসিভ করে, সে হচ্ছে এটাকে কি করে, সেটা গ্রহণ করে, গ্রহণ করার মাধ্যমে কি সেটাকে এমপ্লিফাই করার মাধ্যমে কি করে, অন্য একটা স্টেশনে কি করে পাঠায় দেয়, সে কি রিসিভ করে। এই যে আলটিমেটলি কি আমি হচ্ছে আমার যে উপগ্রহ আছে, ভূপৃষ্ঠের যে অরবিট গুলো আছে, সেই অরবিটের মধ্যে কি আমি হচ্ছে একটা স্যাটেলাইট স্থাপন করি। সেই স্যাটেলাইটটা কি করে, ভূমি থেকে তথ্য গ্রহণ করে সে অ্যাম্প্লিফাই করে অন্য একটা মানে পোর্শনে কি ডাটাটা মানে পাঠায় দেয়, সে কি রিসিভ করে। এটাই হচ্ছে নর্মালি কি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। সো বেসিক্যালি কি মনুষ্যবিহীন একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র, যা ভূপৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় অবস্থান করে, পৃথিবীকে একটি নির্দিষ্ট সময়তে পরিভ্রমণ করে থাকে। অর্থাৎ কি করে, আমাদের যে ভবিষ্যৎ যে অরবিট গুলো আছে, সেই অরবিটে স্থাপন করা হয়। এটা কি করে, নির্দিষ্ট সময় পরিভ্রমণ করে ঘুরতে থাকে, ঠিক আছে। সো এটা নর্মালি মানে রেগুলেট করা হয়। আহ, আহ, বিশ্বের প্রথম যে কৃত্রিম উপগ্রহ, সেটা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন পাঠিয়েছিল 1957 সালে, তার নাম ছিল স্পুটনিক 1, ঠিক আছে। বাংলাদেশ থেকেও একটা স্যাটেলাইট স্থাপন করা হয়েছে, সেটা ফ্রান্স কিন্তু নির্মাণ করেছিল। সো আমরা এখন বিভিন্ন ধরনের স্যাটেলাইট নিয়ে একটু কথা বলবো। যোগাযোগ স্যাটেলাইট, সো যোগাযোগ ব্যাপারটাকে স্মুথিং করার জন্য যে ধরনের স্যাটেলাইট গুলো পাঠানো হয়, সেটা হচ্ছে যোগাযোগ স্যাটেলাইট। আবহাওয়া স্যাটেলাইট মানে কি, আমার ফিউচারে মানে সামনে কোনো ঘূর্ণিঝড় আসছে কিনা, বা ওয়েদার ফোরকাস্টটা কেমন হবে, বন্যা হবে কিনা, এই ধরনের যে তথ্যগুলো বিশ্লেষণ করে পাঠানো, সেগুলো নিয়ে কাজ করে কি আবহাওয়া স্যাটেলাইট। নেভিগেশন স্যাটেলাইট কোন কোন ধরনের স্যাটেলাইট, এই যে কোনো একটা বস্তুর অবস্থান, কোনো মানুষের অবস্থান, বা কোনো মানে কেউ অ্যাটাক করতে পারে কিনা, ইত্যাদি তথ্য বিচার বিশ্লেষণ করা হয় যে স্যাটেলাইটের মাধ্যমে।
এটা কিন্তু নেভিগেশন স্যাটেলাইটের মধ্যে পড়ে। সামরিক স্যাটেলাইট অর্থাৎ অনেক বিশাল অনেক উন্নত দেশগুলো আছে, ওরা কি করে ওদের পার্সোনাল যে স্বার্থ হাসিল, সেই স্বার্থ হাসিল করার জন্য ওরা কি করে, মানে ওদের সামরিক শক্তিটাকে আরো বেশি স্ট্রং করার জন্য কিছু স্যাটেলাইট স্থাপন করে থাকে। সেই ধরনের স্যাটেলাইটকে বলে কি সামরিক স্যাটেলাইট। ওকে, তো বাংলাদেশে একমাত্র স্যাটেলাইট তৈরি করা হচ্ছে ফ্রান্স। আর স্পুটনিক ওয়ান এটা হচ্ছে উৎক্ষেপণ করেছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। ঠিক আছে, তো আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে পড়াশোনা করবো, সেটা হচ্ছে বিস্যাট। এটা কিন্তু বর্তমানে মানে আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমরা হচ্ছে এটা নিয়ে একটু ডিটেলস কথা বলার চেষ্টা করব। ভিসেট, ভিসেট মানে হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। ঠিক আছে, এটা একটা দ্বিমুখী ভূপগ্রহ কেন্দ্র হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝাবো একটু পরে ইনশাল্লাহ। সরি, এখানে যে অ্যান্টেনার ব্যাস সেটা হচ্ছে 3 মিটারে কম হয়ে থাকে। এটা বিভিন্ন হচ্ছে বিক্রয় কেন্দ্রে ক্রেডিট কার্ড সংক্রান্ত আদান প্রদানে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, স্লমবার্গার তেল গবেষণা কেন্দ্র এবং হিউজ অ্যাম্পারেস অ্যারোস্পেস একসাথে পৃথিবীর প্রথম বিসেট তৈরি করে 1985 সালে মুখস্থ নির্ভর পড়াশোনা। বর্তমানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়াইনের কথা বলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ইন্টারনেট সেবায় হচ্ছে এই ভিসেট ব্যবহৃত হচ্ছে। দুর্গম ও গ্রাম এলাকায় এটা কাজ করে। আর তথ্য গ্রহণ, টেলিভিশন সম্প্রচার বা স্যাটেলাইটের মাধ্যমে কি যোগাযোগের ভূমিকা রাখছে হচ্ছে এই ভিসেট। বাংলাদেশ প্রথম ইন্টারনেটের জন্য ভিসেট হচ্ছে 1996 সালে স্থাপন করে। সো ভিসেট নিয়ে একদম নর্মাল একদম জেনারেলাইজ কিছু তথ্য নিয়ে আমরা কথাবার্তা বললাম, বাট আমি একটু ব্যাপারটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটার নাম কি? ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। সো এখানে বেসিক্যালি হচ্ছে 4টা উপাদান থাকে। এটা ডিশ অ্যান্টেনা, ব্রডব্যান্ড মডেম, এই যে ডিশ অ্যান্টেনা, ডিশ অ্যান্টেনা, এটা হচ্ছে ডিশ অ্যান্টেনা। ঠিক আছে, ডিশ অ্যান্টেনা, এই যে ব্রডব্যান্ড মাধ্যম, রাউটার কথা আমরা বলি। ঠিক আছে, যে ব্রডব্যান্ড মিডিয়াম বা মাধ্যম। ঠিক আছে, স্যাটেলাইটের কথা বলি, স্যাটেলাইট জিও স্টেশন আর গ্রাউন্ড স্টেশন বা হাব। ঠিক আছে, এটা হচ্ছে হাব ধরলাম। ঠিক আছে, বেসিক্যালি কি করে, বেসিক্যালি হচ্ছে এই রাউটারের মাধ্যমে এই যে যে আমার হচ্ছে ডিশ অ্যান্টেনা আছে, সে একটা সিগন্যাল হচ্ছে এই স্যাটেলাইটকে পাঠায়। ঠিক আছে, সে পাঠায়, পাঠানোর মাধ্যমে এটা কি করে, যে হাবের কাছে যায়, হাব থেকে তথ্য সংগ্রহ করে আবার কি এখানে ব্যাক করে। সো অ্যাট দ্য সেম টাইম বিসেট কি করতেছে, সে ডাটা ট্রান্সমিট করতেছে আবার রিসিভ করতেছে। তার মানে কি, এটা হচ্ছে একটা দ্বিমুখী যে ভূপগ্রহ আছে, সেই দ্বিমুখী ভূপগ্রহ হিসেবে কাজ করতেছে। আমরা আরেকবার একটু খেয়াল করে দেখি, এই যে ডিশ অ্যান্টেনাটা আছে, এই যে ডিশ অ্যান্টেনাটা আছে, সে কি করতেছে, একবার কি ডেটা ট্রান্সমিট করতেছে আবার এট দ্য সেম টাইম আবার রিসিভও করতেছে। তাই আমরা কি কি বলতেছি, দ্বিমুখী ভূ উপগ্রহ। হ্যাঁ, সেখানে কোন কোন উপাদান থাকে, ডিশ অ্যান্টেনা থাকে, ব্রডব্যান্ড মাধ্যম থাকে যেটা আসলে ডেটা কমিউনিকেট করতে সাহায্য করে, স্যাটেলাইট যে আসলে তথ্যটা একবার হচ্ছে আহ হাবে পাঠায়, হাব থেকে আবার তথ্য নিয়ে কি বিসেটে পাঠায়, দেন গ্রাউন্ড স্টেশন সে আসলে কি মানে হাব হাব হিসেবে কাজ করে, যেখান থেকে আসলে স্যাটেলাইট তথ্যটা কি গ্রহণ করে। ঠিক আছে, সো বিসেটটা আসলে কেন সুবিধা কেন, সো যেখানে কোনো স্থল ভিত্তিক নেটওয়ার্ক নেই, আপনি হচ্ছে কোনো লাইন ক্রিয়েট করতে পারছেন না, আপনি কোনো ক্যাবেল দিয়ে তার যোগাযোগ ক্রিয়েট করতে পারতেছেন না, সেখানে কিন্তু এটা অনেক বেশি কার্যকর। আর যেহেতু সেটা স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে থাকে, এটা কিন্তু অনেক দ্রুত স্থাপন করা যাচ্ছে বা ব্যবহার করা যাচ্ছে, নির্ভরযোগ্য যোগাযোগ ডাটা সেবা দিচ্ছে এটা। আর যে মানে গ্রামীণ যে এলাকাগুলো আছে বা দুর্গম যে এলাকাগুলো আছে, যেখানে আসলে মানে আপনি ক্যাবল ক্যারি করা অনেক ডিফিকাল্ট, ক্যাবল ক্যারি করা অনেক ব্যয়বহুল বা অনেকটা অসম্ভব টাইপের হয়ে যায়, সেই সকল জায়গায় কিন্তু বিসেটটাকে অনেক বেশি কার্যকরী। চ্যালেঞ্জ আছে এখানে, কিছু চ্যালেঞ্জটা হচ্ছে কি, এটার সেট আপটা একটু ব্যয়বহুল হয় সেট আপটা। অনেক ক্ষেত্রে হচ্ছে ওয়েদারের কারণে হচ্ছে তোর ডেটা ট্রান্সমিট করতে সময় লাগে, অর্থাৎ তো ধীর গতি সম্পন্ন অনেক সময় হয়ে যায়। তো ওয়েদার একটা ইম্প্যাক্ট থাকে, ওয়েদার। সো এই কারণে কিন্তু চ্যালেঞ্জিং হিসেবে কাজ করে কি এই যে ভিসেটের যে মাধ্যমটা। ঠিক আছে, সো আমরা দেখতে পেলাম হচ্ছে ভিসেট যে আছে, যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু আলটিমেটলি আপনার যে দুর্গম এরিয়া আছে, যে গ্রামীণ অঞ্চল আছে, যেখানে আপনি ক্যাবল ক্যারি করে নিয়ে অনেক ডিফিকাল্ট, সেখানে কিন্তু খুব সহজেই আপনি কমিউনিকেশন ক্রিয়েট করতে পারছেন। ঠিক আছে, সো ভিসেটের পূর্ণরূপ কি, ভেরি স্মল অ্যাপারচিওর টার্মিনাল। ঠিক আছে, সো দুইটা কি সেম, অ্যাপারচিওর টার্মিনাল, ভেরি ভেরি স্মল। এই দেখেন এখানে বানান কিন্তু ভুল আছে, দেখেন এই দেন একটা এর পার্থক্য কিন্তু হবে না, দেন দেখেন খেয়াল করে স্মলস হবে না। ঠিক আছে, টিইউআরই, অর্থাৎ দেখেন এই যে সি নাম্বার অপশন, ভেরি স্মল অ্যাপারচিওর টার্মিনাল, ভেরি স্মল অ্যাপারচিওর টার্মিনাল, দুইটা কিন্তু আসলে সেমই আছে উত্তর। তো আসলে যেহেতু দুইটা সেম, দুইটাই কিন্তু উত্তর হবে। ঠিক আছে, টার্মিনাল।
বাংলাদেশ প্রথম ইন্টারনেটের জন্য বিসেট কলসটা স্থাপন করেন। দেখেন আমরা কিন্তু পড়ে আসছি একটু আগেই যে একদম ইনফরমেশন 1996 সালে লাস্ট পয়েন্টটা, অর্থাৎ কি 1996 সালে বাংলাদেশ প্রথম কি বিসেট স্থাপন করে। তো আমরা মোটামুটি আজকে যে টপিকস গুলো ছিল সেই টপিক গুলো আলোচনা করে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের টপিকসটা কিন্তু আপনার পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আবারও বলেছি যে আমরা বিসেট নিয়ে কথা বললাম, সেই বিসেটটা কিন্তু আপনার রিটেন পরীক্ষা কিন্তু এসে থাকে, অর্থাৎ রিটেন পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এট দ্য সেম টাইম কিন্তু আমরা বিসেটের পূর্ণরূপ দেখলাম বা এটা যেটা দ্বিমুখী দ্বিমুখী ভূ উপগ্রহ হিসেবে কাজ করে দেখলাম, সেটাও কিন্তু আপনার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেন আমরা যে হটস্পট প্রযুক্তি নিয়ে কাজ করলাম, যে হটস্পট প্রযুক্তি, সেই হটস্পট প্রযুক্তি কিন্তু আপনার পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হটস্পট প্রযুক্তিগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে, সো যেটা একদম লাস্ট পর্যায়ে এসে বলবো, একদম ক্লাসের শেষ পর্যায়ে, আজকে যে ক্লাসটা করেছি, চেষ্টা করেছি অনেকটা মুখস্থ নির্ভর ক্লাস ছিল যদিও, বাট তারপরেও ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করেছি, আস্তে আস্তে করে পড়িয়েছি যেন আপনি মনে রাখতে পারেন, আপনার কাছে প্রেশার না লাগে। সো আমি আমার ক্লাসে আজকে যেই টপিকগুলো বারবার গুরুত্ব দিয়ে পড়তে বলেছি, সেই জায়গায় ম্যাক্সিমাম ফোকাস থেকে পুরো ব্যাপারটা পড়ার চেষ্টা করবেন। আশা করি এই টপিকস রিলেটেড সম্ভব যে সকল প্রশ্ন আপনার পরীক্ষা আসতে পারে, আপনার সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। সো আর লাস্ট যে কথাটা বলবো, একটু লিখে লিখে পড়ার অভ্যাস করবেন, একটু নোট করে পড়ার অভ্যাস করবেন, তাহলে সুবিধা কি হবে, আপনি খুব সহজে দ্রুততম সময়ের মধ্যে রিভিশন করতে পারবেন। সো আশা করি যে ক্লাসটা করানো হয়েছে, টপিকস গুলো ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। তাছাড়া প্রিভিয়াস এর যে সকল প্রশ্ন এসেছিল সেগুলো সলভ করার মাধ্যমে আপনি বুঝতে পেরে গেছেন যে আসলে কোন জায়গায় আপনাকে সময় বেশি দিতে হবে, কোন জায়গায় সময় কম দেওয়া লাগবে। সো যেই জায়গাটা থেকে প্রশ্ন বারবার করে আসে, বেশি বেশি করে আসে, সেই জায়গায় কিন্তু একটু সময় বেশি দিতে হবে। কেন? কারণ একটা ব্যাপার কি, আমি যতটুকু মানে ফিল করতে পারি, বাংলাদেশে যে সকল পরীক্ষাগুলো মানে এক্সাম গুলো হয়, সে জায়গায় দেখা যায় কি ম্যাক্সিমামই কোনো না কোনো জায়গায় পরীক্ষা হয়েছে, সেই প্রশ্নটা কিন্তু রিপিট করে। সো আপনার কাজ হবে কি, আপনি হচ্ছে প্রিভিয়াস এটা ভালো করে সলভ করবেন, সলভ করার মাধ্যমে কি আপনি আপনার স্ট্রং জোনটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, সো আমি বারবার করে বলছি যে প্রিভিয়াস ইয়ার ভালো করে সলভ করবেন, অবশ্যই ভালো করে সলভ করবেন, এর মাধ্যমে আপনি কিন্তু একদম একটা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন, ক্লিয়ার একটা ইমেজ পেয়ে যাবেন, কোথায় আপনি সময় বেশি দিবেন, কোথায় সময় কম দিবেন। দেখেন আপনি এখানে একটা বড় সময় কিন্তু ইনভেস্ট করছেন, সো অবশ্যই ট্রাই করবেন সময়টা এমন ভাবে ইউটিলাইজ করার জন্য, এমন ভাবে কাজে লাগানোর জন্য যেন কি আপনাকে সেই সময়টা একটা ভালো রিটার্ন দেয়। ঠিক আছে, একদম শেষ পর্যায়ে আছে আজকে টপিকস যদি একটু কথা বলবো, একদম শেষ পর্যায়ে এই যে আমরা হচ্ছে বিসেট নিয়ে কথা বললাম, একটু ছবি ড্র করে যদি শেখা সেটা কিন্তু ভালো। দেন আমরা যে হচ্ছে স্যাটেলাইট নিয়ে কথা বললাম, কৃত্রিম উপগ্রহ নিয়ে কথা বললাম, একটু ছবি নিয়ে একটু মানে পড়ার চেষ্টা করবেন, একটা ডাটা মানে ফ্লো ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবেন। ঠিক আছে, পাঠ্যগুলো নোট করে পড়ার চেষ্টা করবেন। দেন হচ্ছে কি এই যে জিপিএস এর কথা বললাম, জিআইএস এর কথা বললাম, এগুলোর কাজগুলোকে একটু আলাদা নোট করে ফেলার চেষ্টা করুন, তাহলে কি হবে, পুরো ব্যাপারটা আপনার কাছে কিন্তু গোছানো আকারে থাকবে। গোছানো আকারে থাকলে সুবিধা কি, আপনি যখনই হচ্ছে রিভিশন করতে চান, আপনি কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে রিভিশন করতে পারবেন। ঠিক আছে, সো মোটামুটি অনেকগুলো কথা আছে ক্লাসে বলে ফেলেছি, আশা করি এই কথাগুলো আপনার প্রিপারেশনকে গোছানোর ক্ষেত্রে অনেক সাহায্য করবে। সো নিশ্চয়ই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে, সেই জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।